আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেকগুলি কথা বলেছি, আগেও বলেছি, আজকেও বলে যেতে চাই, আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। নিশ্চয়ই উনি কোনো কিছু খবর পাইছে, নাহলে এই কথাটা কেন বলবে যে আপনি মানে ঢাকার বাইরে কোথাও রাত্রি যাপন করবেন না। প্রথমবার। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে তারেক রহমান সাহেব বা তার সরকারের মধ্যে কি পলায়নের কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? বা 4 মাস অতিক্রান্ত হলো, তো এই সময়ের মধ্যে হঠাৎ করে এই পালানোর কথা আসলো কেন? আমাদের কোনো মামু বাড়িও নাই, আমাদের কোনো পিসির বাড়িও নেই। লোহা গরম হয়ে লাল হইতে একটু সময় লাগে, কিন্তু লাল যখন হবে তখন জনগণ হাতে মুগুর নিয়ে ঠিক মতোই পিঠাবে ইনশাআল্লাহ। বিএনপি ওয়াদার থেকে সরে গিয়েছে। আপনারা কি চান আমরাও জাতির সাথে বেইমানি করি? সম্মানিত বন্ধুগণ, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, সেই নির্বাচন নিয়ে এখন প্রশ্ন উঠেছে। গতরাতে চাঞ্চল্যকর দুটো ঘটনা ঘটেছে। বিদেশে পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকার 2টি থানার 2জন ওসিকে ফোন দিয়ে নানা ধরনের হুমকি দিয়েছে। তাদের কথোপকথনের অডিও আবার গণমাধ্যমে ফাঁস হয়েছে। ক্ষমতায় এসে একটু পরিবর্তন নেই, তারা আরো দ্বিগুণ ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। আর কত, আমি স্পষ্ট বলতে চাই, যারা এই যে আওয়ামী লীগের নেতাকর্মী বা মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে তাদের তালিকা, চেহারা এবং ভিডিও থাকে, সেগুলি সমস্ত প্রস্তুত করে এবং এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরতে। দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তারেক রহমানকে নাকি হত্যা করবে গুপ্তচর। বিএনপির ভিতরে থাকা গুপ্তচর বাহিনী ঘুরে বেড়াচ্ছে তারেক রহমানকে হত্যা করার জন্য। এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন একজন কর্নেল। দর্শক, তার পাশাপাশি দেখতে পারবেন বিএনপির বিরুদ্ধে কিন্তু কঠিনভাবে আন্দোলন নামবে জামাত ইসলাম, কেননা ভোট চুরি করে ক্ষমতা এসেছে বিএনপির বিরুদ্ধে এরকমই বক্তব্য দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এমনকি সবার পথ খুঁজে পাবে না বিএনপি সরকার। দর্শক, কি করতে যাচ্ছে রাজনীতিতে, চাঞ্চল্যকর কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, যেটি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমবার। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে তারেক রহমান সাহেব বা তার সরকারের মধ্যে কি পলায়নের কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? বা 4 মাস অতিক্রান্ত হলো, তো এই সময়ের মধ্যে হঠাৎ করে এই পালানোর কথা আসলো কেন? আপনারা লক্ষ্য করবেন যে এই কথাগুলো কিন্তু আমরা বলছি না। সরকারের বান্ধব, সরকারের আপনজন, সরকারের ভেতরের লোক, সরকারের বাইরের লোক, পার্লামেন্টের ভিতরের লোক, পার্লামেন্টের বাইরের লোক, বা যে সকল দল পার্লামেন্টে রিপ্রেজেন্ট করে তাদেরই যে সকল সদস্য পার্লামেন্টে যেতে পারেনি, বা যে সমস্ত দল বা ব্যক্তি পার্লামেন্টে গেছেন মন্ত্রী হতে পারেননি, সরকারি ঘনিষ্ঠজন, তারপর মন্ত্রী হয়েছেন কিন্তু ক্ষমতা পাননি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, একঘরে করে রাখা হয়েছে। তো এ সকল মানুষ একান্ত আলোচনায়, কখনো কখনো মিডিয়ার সামনে সরকারকে ভয় দেখানোর জন্য যার যার অবস্থান থেকে তারা বলেন যে ইন্ডিয়াতে আওয়ামী লীগ পালিয়ে গেছে, দে হ্যাভ দ্য ওয়ে। তাদের একটা পথ ছিল, তাদের একটা অবস্থান ছিল, তাদেরকে আশ্রয় দেওয়ার মতো দেশ, কাল, জাতি ছিল। কিন্তু আপনারা পালাবেন কোথায়? একটু স্মরণ করে দেখুন তো যে গত 4 মাসে এই কথাগুলো কতবার বলা হয়েছে, কোন কোন নেতারা বলেছেন, কোন কোন দলের লোক বলেছেন। তো তারই প্রেক্ষিতে মূলত এই আজকের এই অনুষ্ঠানটি করা। আসলে বিএনপির জন্য পালানো সত্যিকার অর্থে একটি ঝামেলার বিষয়, এবং জামাতের জন্য ঝামেলার বিষয়। কোনো কারণে গণেশ উল্টে গেলে, রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি তাদের বিরুদ্ধে চলে গেলে, তাদেরকে এদেশের মাটিতেই প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত, অপমানিত এবং আরও যে সকল দুর্ভোগ দুর্দশা রয়েছে সেগুলো পোহাতে হবে। কিন্তু আওয়ামী লীগের মতো টুস করে সীমান্ত পাড়ি দিয়ে তারা দিল্লিতে চলে যাবেন, কলকাতাতে চলে যাবেন, আগরতলা, মুর্শিদাবাদ কিংবা অন্য কোনো শহরে যাবেন ভারতের, যেটি সম্ভব নয়। তারপর তারা সীমান্ত পাড়ি দিয়ে, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অন্য কোনো দেশে যাবেন, মায়ানমারে যাবেন, বাংলাদেশের গহীন অরণ্য পাড়ি দিয়ে তারা মায়ানমার হয়ে থাইল্যান্ড যাবেন, সমুদ্র পথে তারা সেই
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে নৌকায় করে পাকিস্তানে জাহাজে উঠবেন, এটি একেবারে অসম্ভব বিষয়। তো এই কারণে কি হলো যে সরকারের যারা প্রতিপক্ষ, জামাতের যারা প্রতিপক্ষ, তারা সবসময় সরকার এবং জামাতকে ভয় দেখাচ্ছে যে আপনারা পালাবেন কোথায়। নিশ্চয়ই উনি কোনো কিছু খবর পাইছে, নাহলে এই কথাটা কেন বলবে যে আপনি ঢাকার বাইরে কোথাও রাত্রি যাপন করবেন না। কাকে বলতেছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীকে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব কাছের 2-4 জন মানুষ যদি থাকে, এই কর্নেল অলি আহমেদ সাহেব একজন, এই বিএনপি ওনাদের হাতেই গড়া। আর উনি বলতেছে, কি বলতেছে দেখেন, ওনার মুখেই শুনেন। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম, বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। চিন্তা করেন, ওই একই কথা ওনার ছেলের দিকে ইঙ্গিত করতেছে। বঙ্গভবনে যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলছে, উনি নিজে বলতেছে কিন্তু যে আপনি বাইরে টাইরে রাত্রি যাপন করবেন না, আপনাকে গুলি করা হবে। ওই একই কথা, একই সাবধানতা। নিশ্চয় উনি তারেক রহমান সাহেবের মঙ্গল চান বলে এই কথাগুলো বলতেছে। আর উনি কি ইঙ্গিত করতেছে, এটা আপনার ভাবনার ব্যাপার। কিন্তু উনি কি ইঙ্গিত করতেছে, উনি বলতে চাচ্ছে 2018 সালে যে নির্বাচনটা হয়েছিল আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের নির্বাচনের সময় আওয়ামী লীগ থেকে মানে শেখ হাসিনা থেকে কারা কারা টাকা খাইছে, আপনার বিএনপির ভিতরে ওই লোকগুলা আছে। তারা যে টাকা খাইছে ওই সময়, তারাই কিন্তু বেইমানি করছে আপনার সঙ্গে। এরকম কথা দেখেন, ওনার মুখেই শুনেন। 2018 সালের নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আপনার দলের লোক। আপনি যদি জানতে চান আমার সাথে কথা বলেন, আমি বলে দেবো কে কত কোটি টাকা নিয়েছে, কোন ভাষা থেকে নিয়েছে। 11 দল আপনার চিন্তা করেন, উনি কিন্তু আরো বলতেছেন যে 11 দল আপনার শত্রু না। তার মানে শত্রুকে 11 দল আপনার শত্রু না, তারা মুখের উপরে সমালোচনা করবে আপনার, কিন্তু আপনার ক্ষতি চাইবে না কোনোদিন। তার মানে কি বুঝাইলো যে আপনার দলের ভিতরেই কিন্তু সেই শত্রু। 11 দলের কথা কি বলে ওনার মুখে শুনেন। শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা রেকর্ডে থেকে গেল আমার কথাগুলি, রেকর্ডে থেকে গেল কথাগুলো। হ্যাঁ, আজকাল যে যে কথা বলবে সেটা রেকর্ডে থেকে যাবে। এই যে আমি কথা বলতেছি, এটাও রেকর্ডে থেকে যাবে। এই যে সংসদের ভিতরে সরাসরি যে বললো আমরা জাস্ট নির্বাচনের জন্য মাইনা নিছি গণভোট, নাইলে গণভোট আমরা মাইনা নেই, ওইটাও কিন্তু রেকর্ডের মধ্যে রয়ে গেল। এই সংসদে যে যা কথা বলে সব রেকর্ডে থাকা যায়। ওগুলো আর্কাইভে গেলে 20 বছর পর 25 বছর পর গেলেও খুঁজে পাবেন। সব কথাই রয়ে গেল। তো ওই কথাটা তো রয়ে গেল। কোন কথা? যে কথার মধ্যে লুকায় আছে জাতির সাথে প্রতারণা, অন্তহীন প্রতারণা। একটা কথা শুনছিলাম না যে অন্তহীন প্রতারণা, এইটাই হলো অন্তহীন প্রতারণা। এই সংসদে, মহান সংসদে তারা বলতেছে আমরা তাড়াতাড়ি নির্বাচনটার জন্যই ওই হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম, কিন্তু মন থেকে ছিলাম না। মন থেকে কোথায় ছিল? ওই যে 50% ভোট যে পাইছে, ওই ক্ষমতা পাওয়ার। গতরাতে চাঞ্চল্যকর দুটো ঘটনা ঘটেছে। বিদেশে পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকার 2টি থানার 2 জন ওসিকে ফোন দিয়ে নানা ধরনের হুমকি দিয়েছে। তাদের কথোপকথনের অডিও আবার গণমাধ্যমে ফাঁস হয়েছে, গণমাধ্যম প্রকাশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, বিদেশ থেকে ফোন দিতে হলে নিশ্চিত করেই হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার ঘটনা ঘটার কথা, এবং ওসির জানার কথা না কে কোন উদ্দেশ্যে ফোন দিচ্ছে। সুতরাং পুরো কল রেকর্ডটা তার মানে এই প্রস্তুতি থাকার কথা নয় যে তিনি রেকর্ড করবেন। তাহলে এই কল রেকর্ড কোথা থেকে আসলো গণমাধ্যমের হাতে? তাহলে কি ওই বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাই এই কল রেকর্ড গণমাধ্যমকে দিয়েছেন, কিংবা কোনো সোর্স, গণমাধ্যমের কোনো সোর্স তার কাছ থেকেই পেয়েছে? নাকি ওসি আগে থেকেই বুঝতে পারছিলেন যে এরকম ফোন আসতে পারে, সেই কারণে হোয়াটসঅ্যাপে রেকর্ড যেন করা যায় কিংবা স্ক্রিন রেকর্ড যেন থাকে, সেই ব্যাপারগুলো তিনি নিশ্চিত করেছেন? আমরা পরিষ্কার না। তবে একাধিক গণমাধ্যম বলছে গুলশান এবং উত্তরার 2 থানা, গুলশান থানা এবং উত্তরা পশ্চিম থানা, এই 2 থানার ওসি তাদেরকে ফোন দেয়া হয়েছে, এবং এক জায়গায় অজ্ঞাত পরিচয়, আরেক জায়গায় আওয়ামী লীগের সেই নেতার পরিচয় প্রকাশ করাও হয়েছে। যে কথাগুলো ফোনে বলা হয়েছে, বলেছেন ওই আওয়ামী লীগ নেতা এবং পুলিশ অফিসার, যে রিপ্লাইগুলো দিয়েছেন সেগুলো খুবই ইন্টারেস্টিং, এবং ইন্টারেস্টিং যেমন তেমনি ভয়াবহ। আওয়ামী লীগের নেতারা যদি এই ধরনের
কর্মকাণ্ড করতে থাকেন তাহলে কিন্তু তাদের অবস্থান আরও বেশি বিতর্কিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন কি কথোপকথন হলো সেগুলো ছোট্ট করে একটু বুঝে ওঠার চেষ্টা করি এবং এটাও বুঝে ওঠার চেষ্টা করি পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে ভবিষ্যতে। থাকবেন। পুরো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আপনারা জানেন ভাইরাল ভিডিওগুলো কিন্তু আমরা নিরপেক্ষভাবে সবার আগে তুলে ধরার চেষ্টা করি। এই ভিডিওতে আপনারা দেখেছেন চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ, যেগুলো দেখার পর কিন্তু অনেকেই মতামত জানাচ্ছে। দর্শক, আপনার কি মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। পরবর্তী নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।